স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি সুরভি আলম তরণী। সবার সহযোগিতা নিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে প্রতিজ্ঞাবদ্ধ নতুন নির্বাচন কমিশন। একই সাথে দায়িত্ব বুঝে শুনে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। প্রধান বিচারপতির কাছে শপথ নেওয়ার পর তিনি বলেন, যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করার সক্ষমতা রয়েছে নতুন ইসির। নতুন নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে নির্বাচন যাত্রায় এক ধাপ এগোলো বাংলাদেশ। রবিবার বেলা ১টার দিকে শপথ নিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আসেন প্রধান নির্বাচন কমিশনার ও ৪ কমিশনার। ১:৩০টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে প্রথমে নতুন সিইসিকে শপথ পড়ান প্রধান বিচারপতি। এরপর শপথ নেন ৪ নির্বাচন কমিশনার। শপথের সব আনুষ্ঠানিকতা শেষে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। জানান, দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, তাদের আশা পূরণে সুষ্ঠু নির্বাচন দিতে প্রতিজ্ঞাবদ্ধ নতুন কমিশন। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, তারা ফ্রি ফেয়ার একটা ইলেকশনের জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে, এবং অনেকে রক্ত দিয়েছে। আমি তাদেরকে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, অ্যান্ড আই উইল ডু মাই বেস্ট ফর দ্যাট। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়েও কথা বলেন তিনি। জানান, চলমান বিতর্ক শেষ হলে সবার মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। রাজনৈতিক দলগুলো যারা ইলেকশন করবেন তারা 15-16 বছর ধরে বলে আসতেছেন আমরা ভোটের অধিকার চাই, আমরা অবাধে ভোট দিতে চাই। সুতরাং তাদেরকে আমরা সাথে পাবো এবং তাদের ডিমান্ডটাকে আমরা বাস্তবায়নে সহযোগিতা করবো। অনেক বিতর্ক চলছে, বিতর্কের ফয়সালা হোক, কিন্তু তাহলে আপনারাও দেখতে পাবেন যখন ফয়সালা হবে। জনগণের প্রত্যাশা পূরণে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতা নতুন কমিশনের আছে বলেও জানান নতুন প্রধান নির্বাচন কমিশনার। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে নির্বাচন ভবনে উষ্ণ অভ্যর্থনা জানানো হলো নতুন কমিশনকে। নির্বাচন ভবন ঘুরে দেখলেন নতুন প্রধান নির্বাচন কমিশনার সহ ৪ কমিশনার। সিইসি কথা বললেন গণমাধ্যম কর্মীদের সাথে, জানিয়ে দিলেন গায়ের জোরে একতরফা নির্বাচন করতে চান না তারা, এবং বললেন প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচনের তারিখ জানানো হবে। রোববার বিকেল শপথ নেয়ার পর প্রথম কর্মদিবসে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আসেন প্রধান নির্বাচন কমিশনার ও ৪ নির্বাচন কমিশনার। এ সময় নির্বাচন কমিশনের কর্মচারীরা ফুলেল অভিনন্দন জানান তাদের। সবার সঙ্গে হৃদ্যতাপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন নতুন কমিশন সদস্যরা। ঘুরে দেখেন নির্বাচন ভবন, সবখানেই ছিল প্রাণের উচ্ছ্বাস। নির্বাচন ভবনের কর্মচারীদের মধ্যে কাজ করছিল নব উদ্যম। পরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন নতুন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, গায়ের জোরে একতরফা নির্বাচন চায় না নির্বাচন কমিশন। আওয়ামী লীগের ব্যাপারে ফয়সালাটা হয়ে গেলে আমরাও অপেক্ষা করতেছি যে ফয়সালাটা কি আসে দেখি, তাহলে সেইভাবেই আমরা ব্যবস্থা নিব। এই মুহূর্তে আমি এই বিগত সরকারি দল এবং এর সহযোগী যারা ছিল তাদের সম্পর্কে এই মুহূর্তে আমি কোনো কমেন্ট করা আমার পক্ষে সম্ভব নয়। অংশগ্রহণমূলক নিরাপদ পরিবেশ ভোটের জন্য তৈরি করতে সবার সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। বিদেশে বসে পরাজিত আওয়ামী শক্তি ও তাদের দোসররা দেশ বিরোধী ষড়যন্ত্র করছে বলে দাবি বিএনপির। রবিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা এ দাবি করেন। দেশে যাতে আর কখনো ফ্যাসিবাদের উত্থান না হয় সেজন্য সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বানও জানান বিএনপি নেতারা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এতে বিএনপি নেতারা বলেন, জনগণের মনের ভাষা বুঝি বলেই দ্রুত ভোট চায় তাদের দল। বিএনপি শুধু নিজের কথা বলে তা না, বিএনপি রাষ্ট্রের কথা বলে, আগামী দিনের কথা বলে, এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া। দেশ থাকবে, কাজেই আমি আপনি থাকবো না, সংস্কার কিন্তু চলতেই থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে দলটির নেতারা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালালেও ষড়যন্ত্র থেমে নেই।
এই সরকারের কাছে আমাদের দাবি থাকবে, আর দেরি নয়, দেরি মানে ষড়যন্ত্র আবার বেড়ে উঠবে, দেরি করা হলে আবার ষড়যন্ত্রকারীরা রাস্তায় নেমে পড়বে, দেরি করলে আবারও ভারত আবার ষড়যন্ত্রের রূপ ধারণ করে শেখ হাসিনাকে যেভাবে আশ্রয় দিয়েছে সেখান থেকে আবার ষড়যন্ত্র শুরু হতে পারে। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর দলের আরেক নেতা ডক্টর আব্দুল মঈন খান সংস্কার শেষে দ্রুত ভোটের দাবি জানান। এই সরকারের সঙ্গে আমরা সর্বভাবে সহযোগিতা করছি, কিন্তু এই সরকারকে অহেতুক কোনো বিলম্ব করলে হবে না। তাদেরকে অত্যাবশ্যক যে সংস্কার সেগুলো সম্পাদন করে অনতিবিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশকে সর্বাত্মক সাহায্য করবে তুরস্ক, আর রোহিঙ্গা সমস্যা সমাধানে পাশে থাকার অঙ্গীকার করেছে দেশটি। বিকেলে চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করে এমন প্রতিশ্রুতি দেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। বৈঠক শেষে বিএনপির স্থানীয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দুই দেশের অভ্যন্তরীণ 1.2 বিলিয়ন ব্যবসা ক্ষেত্র আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। জানুয়ারিতে তুরস্কের বাণিজ্য মন্ত্রী ঢাকায় আসবেন বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। স্টেক হোল্ডাররা সবাই অপেক্ষা করছে, দেশের ভিতরে দেশের বাইরে আগামী দিনে বাংলাদেশে তাদের বিনিয়োগের ইস্যু আছে, অনেক বিষয় আছে। তারা অপেক্ষা করছে কবে একটা পিসফুল ট্রান্সফার করে একটা ডেমোক্রেটিক অর্ডার ফিরে আসবে, একটা নির্বাচিত সরকার সংসদ হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। হয়রানি রোধে জেলায় জেলায় কমিটি করা হবে। দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে একথা বলেন তিনি। ভুয়া মামলা এবং মিথ্যা মামলা যেন না হয় এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি, এবং যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করতেছে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব। তো আদালতে আদেশটার ব্যাপারে আমাদের যে আইন মন্ত্রণালয় তারা হয়তো একটা উচ্চ আদালত থেকে আজকে হয়তো একটা কোনো ডিসিশন আসবে, ওই ডিসিশনটা যেটা আসে ওই ডিসিশনের উপরে আমরা যা আসবে ওই ডিসিশনের ব্যাপারে আমরা করব। আওয়ামী লীগ সরকারের আমলে সামাজিক সুরক্ষা কর্মসূচির নামে লুটপাট হয়েছে, আর এ কারণে বঞ্চিত হয়েছে প্রকৃত সুবিধাভোগীরা। রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত সংলাপে এমন কথা বলেছেন বক্তারা। এদিকে বৈষম্য দূর করার পাশাপাশি সুশাসন নিশ্চিতের তাগিদ দিয়েছে সিপিডি। সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা চলছে বলে জানান অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণ টাস্কফোর্সের সভাপতি। দেশের মানুষের সর্বজনীন ন্যূনতম আয়ের মূল্যায়ন নিয়ে রাজধানীর একটি হোটেলে সংলাপের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে অংশ নেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী, রাজনীতিবিদ সহ বিশিষ্টজনেরা। এ সময় বক্তারা বলেন, বিগত সরকারের সময় সামাজিক সুরক্ষা কর্মসূচির নামে লুটপাট হয়েছে। যে একটা ন্যাশনাল মিনিমাম ওয়েজের লড়াই কিন্তু সেই 60-এর দশক থেকে আছে, কিন্তু ন্যাশনাল মিনিমাম ওয়েজটা আজকে পর্যন্ত হয়নি। এখানে আমাদের একসময় হাউসহোল্ড ডেটাবেস করার কথা ছিল সরকারি প্রক্রিয়ার মাধ্যমে, খুবই সিরিয়াসলি ফেল করেছে। গত 15 বছরে কি একটি বাড়ি একটি খামার যেটা হয়েছে, উপজেলা চেয়ারম্যানের আত্মীয় স্বজন একটি বাড়ি একটি খামারের সুযোগ পেয়েছে। সিপিডি বলছে এখনই বৈষম্য দূর করার সময়, এজন্য দুর্নীতি দূর করার পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে হবে। Professional discussion where we are discussing the scope for using this as an operational program, how far any element of this could be incorporated in the forthcoming budget. বাংলাদেশে এই মুহূর্তে যে সমস্ত আলোচনা চলছে, সংস্কারের আলোচনা চলছে এবং আগামী দিনের বাজেট আসছে, আমাদের পুরো ধারণাটাই হলো 2025-26 সালের যে বাজেট হবে সেইখানে এই ধারণাটাকে আমরা অন্তর্ভুক্ত করতে চাচ্ছি। যে এখানে যে করাপশন এবং এখানে গুড গভর্নেন্সের যে ইস্যুগুলি, এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে এসে বাংলাদেশের যে আন্দোলনের প্রেক্ষিতে আমরা আজকে বসছি সেটার যৌক্তিকতা এবং সেটার ন্যায্যতা প্রতিষ্ঠা করার সময় কিন্তু চলে আসছে। সমস্যা চিহ্নিত করে স্বল্প এবং মধ্যমেয়াদে সমাধানের কাজ করছে টাস্ক ফোর্স।
স্বল্প এবং মধ্যমেয়াদের মধ্যে যদি সেটা স্বল্প মেয়াদে শেষ করা যায় সেটা অতি উত্তম, আর যদি না যায় হয়তো এমন একটা পরিবেশ আমরা রেখে যেতে পারবো যেটা করে পরবর্তীতে যারাই আসুন না কেন আমাদের এই ধারাটা অব্যাহত রাখবেন। বিএনপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ইউনিভার্সাল হেলথ কেয়ার ও বিশেষ শিক্ষা ভাতা চালু করা হবে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা যদি ইউনিভার্সাল হেলথ কেয়ারটা দিতে পারি, এই এক্সপেন্ডিচার যদি তারা সেভ করতে পারে, এটার সাথে আমরা এডুকেশনের কথা বলেছি, এডুকেশন সাবসিডাইজড হোয়াটএভার এট আ হায়ার লেভেল আমরা যদি করতে পারি তাহলে তার একটা ইনকাম গ্যাপটা কিন্তু কমে যাচ্ছে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। সংস্কার কাজগুলো পরবর্তী সরকারের জন্য ইতিবাচক পদচিহ্ন হিসেবে সহায়তা করবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর একটি হোটেলে উন্নয়নশীল দেশে উত্তরণ বিষয়ক এক কর্মশালায় তিনি বলেন, এলডিসি উত্তরণে বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও তা উত্তরণে বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে। এজন্য উৎপাদন সক্ষমতা বাড়িয়ে প্রযুক্তির সমন্বয়ে অটোমেশনের দিকে যেতে হবে বলে মনে করেন উপদেষ্টা। বলেন, যুগের সাথে তাল মেলাতে না পারলে উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্থবহ হবে না। আর্থিক খাতে সংস্কার হচ্ছে, কিছু সংস্কার অর্জন হয়েছে, কিছু চ্যালেঞ্জ সামনে আছে। আমরা আশা করি সেগুলো উত্তরণ করতে পারবো। সংস্কার কাজগুলো পরবর্তী সরকারের জন্য ইতিবাচক পদচিহ্ন হয়ে থাকবে। আমাদের ব্যক্তিগত কোনো এজেন্ডা নেই, প্রোডাক্টিভিটি বাড়াতে হবে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারালো আরও 11 জন, এর মধ্যে ঢাকা বিভাগেরই 9 জন। 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 1079 জন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এমন তথ্য। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত 11 জনের মধ্যে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে 4 জন ও উত্তর সিটিতে 5 জন। এছাড়া খুলনা বিভাগে মারা গেছেন 2 জন। শুধু নভেম্বর মাসেই দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 144 জনে। চলতি বছর 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত মৃত্যু 459 জনের। 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 86,791 জন। 43 থেকে 47তম বিসিএস এর মাধ্যমে মোট 18,149 জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। এর মধ্যে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে 12,710 জন এবং নন ক্যাডারে 5,439 জন। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান বঞ্চিত সচিব, যারা চাকরির শেষ প্রান্তে তাদের গ্রেড 1 প্রমোশন দিয়ে বিদায় দেয়া হবে। 1 জানুয়ারিতে আমাদের এই 43তম ব্যাচের কর্মকর্তারা সরাসরি বিসিএস-এ জয়েন করতে পারবেন। 44তম বিসিএস-এ 11,732 জন প্রার্থীর পরীক্ষা নতুন করে নেওয়া হবে। আমাদের ক্যাডার এবং বিসিএস-এর একটা দেখবেন যে নন ক্যাডারও থাকে, এই দুইটা মিলে হলো 18,149। ক্যাডারে হলো 12,710, নন ক্যাডার হলো 5,439। ডিএমপি গোয়েন্দা বিভাগের সাবেক উপকমিশনার মশিউর রহমান এবং ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার জুয়েল রানাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জননিরাপত্তা বিভাগ। রবিবার তাদের বরখাস্তের নির্দেশ দেওয়া হয়। সরকারি চাকরির বিধি লঙ্ঘনের অপরাধে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানানো হয়। জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে জানা যায়, বরখাস্ত থাকাকালীন মশিউর রহমান সিলেট রেঞ্জের ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন। এছাড়া জুয়েল রানা সংযুক্ত থাকবেন রাজশাহী রেঞ্জের ডিআইজির কার্যালয়ে। সাময়িক বরখাস্ত থাকাকালীন সরকারি চাকরির বিধি অনুযায়ী ওই 2 কর্মকর্তা খরপোশ ভাতা পাবেন। রাজধানীর ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ঢাকায় ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে বিক্ষোভ ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা। ভুল চিকিৎসায় মৃত্যুর পর 10,000 টাকা দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ তুলেছেন তারা। তাদের সঙ্গে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
গেল 16 নভেম্বর ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হালদার ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের মেডিসিন বিভাগে। 18 নভেম্বর সেখানে মারা যান তিনি। ভুল চিকিৎসার অভিযোগে রবিবার দুপুর থেকে হাসপাতাল ঘেরাও করেন শিক্ষার্থীরা। এ সময় মেইন গেট ভেঙে ভাঙচুর চালানো হয়। এর আগে মুরগিটোলা মোড় ও রায় সাহেব বাজারের পুলিশ ব্যারিকেড ভেঙে ফেলেন শিক্ষার্থীরা। পরে আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে আহত হন কয়েকজন। ভাঙচুর করা হয় সোহরাওয়ার্দী কলেজে। দেখো, কলেজে কোনো কিছুই রাখে নাই, এইরকম ভাবে ভাঙচুর করে বিভাগগুলো, ক্লাসরুমগুলো, পরীক্ষার হলগুলো, এমনকি পরীক্ষার খাতার বান্ডেলগুলো অন্য ইয়ারের সব নিয়ে চলে গেছে। 3 দিক থেকে ঘেরাও করে আমাদের উপর অতর্কিত হামলা করা হয়, যার ফলে আমি সহ আমার শত শত ভাই, ডিএমআরসির শত শত ভাই আহত হয়েছে। বিগত 15 বছরে ক্ষমতাধীন ফ্যাসিস্ট ছাত্রলীগকে সরাতে আমাদের যে 1 মাস সময় লেগেছে, তোমাদের সরাতে আমাদের 15 দিন সময় লাগবে না। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন সেনাবাহিনীর সদস্যরা। এর আগে এইচএসসি 2024 ব্যাচের শিক্ষার্থী অভিজিতের মৃত্যুর ঘটনায় 20 ও 21 নভেম্বর হাসপাতালে অবরোধ করেন শিক্ষার্থীরা। 10,000 টাকায় ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ ওঠে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। গত আরেকবার ডিবিসি সংবাদে এবার খেলার দুনিয়ার আপডেট জানাবেন সহকর্মী তৌহিদুল ইসলাম। তরুণী, ধন্যবাদ আপনাকে। আমন্ত্রণ খেলার দুনিয়ায় দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদুল ইসলাম। পরিবর্তিত পরিস্থিতিতে দেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন ছিল বিসিবির জন্য বড় চ্যালেঞ্জ। সাউথ আফ্রিকার বিপক্ষে সফল সেই আয়োজনই আস্থা বাড়িয়েছে বিসিবির, আর তার পেছনে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। ডিবিসি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব জানিয়েছেন বিসিবি পরিচালক ফাহিম সিনহা। সভাপতি সহ 25 জনের পরিচালনা পর্ষদ নিয়ে এক যুগ পার করে আসা নাজমুল হাসান পাপনের বোর্ড 21শে আগস্টের পর নেমে আসে 10 জনে। নতুন সভাপতি হন ফারুক আহমেদ। এর কিছুদিন পরই সেই কমিটি থেকেও পদত্যাগ করেন খালেদ মাহমুদ সুজন। সভাপতির সাথে 9 পরিচালক নিয়ে কিভাবে চলছে বিসিবি? একটা চেঞ্জের পরে আপনার সবকিছু নতুন করে রিঅ্যারেঞ্জ করা একটু প্রেশার গেছে, বাট এখন একটা সবকিছু একটা প্রসেসের মধ্যে চলে আসছে। আর কাজের লোড তো থাকবেই, তো এটা নিয়ে কমপ্লেন নেই। এই প্রশ্নটা আমি সবার থেকেই পাই। নতুন বোর্ডকে নিতে হয় দেশের মাটিতে নারী বিশ্বকাপ আয়োজনের প্রথম চ্যালেঞ্জ। তবে বেশ কয়েকটি দেশের বাংলাদেশে ভ্রমণ সতর্কতা থাকায় শেষ পর্যন্ত বিশ্বকাপ আয়োজন হাতছাড়া হয় ফাহিম সিনহাদের। প্রথমে ছিল আপনার উইমেন্স ওয়ার্ল্ড কাপ, না রাখা গেল না। আপনার এটা ইন্ডিভিজুয়াল কয়েকটা দেশের জন্য বাংলাদেশে ট্রাভেল রেস্ট্রিকশন ছিল বলে ওয়ার্ল্ড কাপটা করতে পারিনি এখানে। এরপরই সময় ঘনিয়ে আসে সাউথ আফ্রিকার বাংলাদেশ সফরের দিন। প্রোটিয়াদের ঢাকায় পা রাখার পর প্রায় প্রতিদিনই সাকিব লাভার ও হেটার্সদের বিক্ষোভ চলতে থাকে বিসিবির মূল গেটে। এই পরিচালক বলেন, প্রোটিয়াদের বিপক্ষে ওই সিরিজ আয়োজনই ছিল পুরোটাই এসিড টেস্ট। একটা তো টেনশন ছিলই। সাউথ আফ্রিকা সিরিজটা যদি আমরা স্মুথলি মানে রান করতে পারি, শেষ করতে পারি ভালোভাবে, তাহলে এটা একটা কনফিডেন্স আসবে আমাদের মধ্যে। আর্মি আমাদের যে নিশ্চয়তা দিয়েছে, আমরা খুব ভরসা করতে পেরেছিলাম যে আমাদের সিকিউরিটি নিয়ে প্রবলেম হবে না। সাউথ আফ্রিকার বিপক্ষে সফল সিরিজ আয়োজনের মধ্য দিয়েই আত্মবিশ্বাস মজবুত হয় ফারুক আহমেদের বোর্ডের। বিসিবির গেম ডেভেলপমেন্ট কর্তা ফাহিম বললেন, সেই আত্মবিশ্বাস থেকেই বিপিএল আয়োজনের ভাবনাটাও মজবুত হয়। বিপিএল আসছে সামনে, ইন্টারন্যাশনাল প্লেয়াররা আসবে বেশ কয়েকজন। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশের মাহমুদুল জয় যখন শিখছেন, ভারতের জয়সওয়াল তখন উঠছেন। 2020 সালে জয়দের কাছে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ হেরেছিল জয়সওয়ালের ভারত, কিন্তু 4 বছরের ব্যবধানে আন্তর্জাতিক অঙ্গনে ভারতীয় ক্রিকেটার ছড়ি ঘোরালেও খাবি খাচ্ছেন টাইগার ক্রিকেটাররা। সমান 15 টেস্ট খেলে জয়সওয়ালের অর্ধেক রান মাহমুদুল হাসান জয়ের। 19-এর চ্যাম্পিয়ন যুবক 20-এ হওয়ার কথা ছিল আরও শানিত। বয়স বাড়ার সাথে সাথে হওয়ার কথা ছিল আরও পরিপক্ক। জাতীয় দলের জন্য হওয়ার কথা ছিল নির্ভরতার প্রতীক। ভারতের জয়সওয়াল সেটা হলেও বাংলাদেশের জয়রা এখনও ধুঁকছেন বড় মঞ্চে। অথচ অনূর্ধ্ব 19 বিশ্বকাপে জয়সওয়ালের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আকবর, মাহমুদুল হাসান জয়দের বাংলাদেশ। এরপর উন্নতির যে গ্রাফ হওয়ার কথা ছিল, সেটা কতটা উপরের দিকে উঠেছে, নাকি ঠায় দাঁড়িয়ে আছে সমান রেখায়?
2021 সালের ডিসেম্বরে জাতীয় দলের হয়ে সাদা পোশাকে অভিষেক হয় মাহমুদুল হাসান জয়ের। এখন পর্যন্ত খেলা 15 টেস্টে একটা মাত্র সেঞ্চুরি, 4টা হাফ সেঞ্চুরি আছে নামের পাশে। তবে সবশেষ 12 ইনিংসে নেই 50-এর দেখা। সবশেষ ইনিংসে উইন্ডিজের বিপক্ষে ফিরেছেন মাত্র 5 রান করে। অপরদিকে 15 টেস্টে 1568 রান জয়সওয়ালের নামের পাশে করেছেন 4 সেঞ্চুরি, আর নামের পাশে আছে 8 হাফ সেঞ্চুরি। জাতীয় দলের হয়ে করে চলেছেন রেকর্ডের পর রেকর্ড। শুধু জয়ই নয়, জয়সওয়ালের সমসাময়িক তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, পারভেজ ইমন, আকবর আলীরা আছেন বেশ পিছিয়ে। এই পিছিয়ে পড়ার কারণটা খুঁজে বের করতে হবে বিসিবিকে। দ্রুতই নিতে হবে উদ্যোগ, তা না হলে জয়সওয়ালরা উঠতে থাকবেন আর টাইগার তরুণরা আকাশ পানে তাকিয়ে সেই উড়া দেখতে থাকবেন। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ। ঘরের মাঝে আইরিশ মেয়েদের হোয়াইট ওয়াশ করতে চায় বাংলাদেশ। সে লক্ষ্যে হোম কন্ডিশন কাজে লাগিয়ে পরিকল্পনা সাজাচ্ছে দল, এমনটাই জানিয়েছেন পেসার মারুফা আক্তার। সাম্প্রতিক পারফরমেন্স খুব একটা ভালো না হলেও মারুফার প্রত্যাশা এই সিরিজে ঘুরে দাঁড়াবে দল। আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে মেয়েদের গুরুত্বপূর্ণ সিরিজ। টি-20 বিশ্বকাপের পর এই সিরিজ দিয়েই মাঠে ফিরছেন জ্যোতি নাহিদারা। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে এই সিরিজের 3 ম্যাচেই জয় প্রয়োজন লাল সবুজের মেয়েদের। তাই তো ম্যাচের আগে অনুশীলনে সিরিয়াস জ্যোতির দল। তবে পূর্ব নির্ধারিত অনুশীলন বাতিল করে হোটেলেই সময় কাটিয়েছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। শুধু আয়ারল্যান্ড সিরিজ নয়, সরাসরি বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজকেও তাদের মাঠে করতে হবে হোয়াইট ওয়াশ। তবে আপাতত ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজ নিয়েই ভাবছে মেয়েরা। হোম কন্ডিশন কাজে লাগিয়ে আইরিশ মেয়েদের বিপক্ষে 3টি ওয়ানডেতেই জয় তুলে আনতে চায় বাংলাদেশ। আমরা অনেক পরিশ্রম করতেছি, চেষ্টা করতেছি আমরা যেন 3টা ম্যাচই জিততে পারি, যেহেতু আমাদের সামনে বিশ্বকাপ। সো আমাদের লক্ষ্য এখন 3টা ম্যাচই জেতার। ভারতের বিপক্ষে ভালো করলেও অস্ট্রেলিয়া সিরিজ ও বিশ্বকাপে নিজেদের ছাপ রাখতে পারেনি বাংলাদেশের মেয়েরা। অভিজ্ঞতায় এগিয়ে থাকা আইরিশদের বিপক্ষে কতটা আত্মবিশ্বাসী দল? আমাদের টিম বন্ডিংটা অনেক ভালো। তো আমরা যখন খেলি তো আমাদের একটু মনে করেন ছোট ছোট পারফরমেন্সের কারণে আমরা ওই জায়গা থেকে পিছনে পড়ে আসি। ওরাও ভালো টিম। সো আমরা ওইভাবেই প্রিপারেশন নিচ্ছি। আগামী বৃহস্পতিবার এই সিরিজের প্রথম ম্যাচে মিরপুর হোম অফ ক্রিকেটে মুখোমুখি হবে দুই দল। পরবর্তী 2 ম্যাচ 30 নভেম্বর ও 2 ডিসেম্বর। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। আর এই ছিল আমার কাছে খেলার দুনিয়ায় দেশ বিদেশের খেলাধুলা নানা খবর। ফিরে যাচ্ছি সহকর্মী সুরভি আলম তরুণীর কাছে। তৌহিদুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।